এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার আমি সম্ভবত, খুব সম্ভব, নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে, আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4 লাখ টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। সেটি পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে হোক, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক, এটি আমি জানিয়েছি। আমাদের দেশে মাননীয় স্পিকার, যেহেতু অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। তাই করদাতাগণকে ঝামেলা মুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম বাজেট যখন তৈরি হচ্ছিল, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে কেন এটি হয়েছিল, যেটি এক্সপ্লেনেশন ছিল, আমি সংক্ষেপে এক লাইনে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন এটি রাখা হয়েছিল। আনফরচুনেটলি কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, দেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বর্তমানে হ্রাসকৃত 10% হারে কর প্রদান করে তারা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। তবে এখানে একটি তবে আছে। এই তবেটি হচ্ছে, আমি একই সঙ্গে তাদের প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু ট্যাক্সটি কমানোর প্রস্তাবনা করা হচ্ছে, গবেষণা এবং উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে, যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে বহু ভাষায় পারদর্শী, তাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করার জন্য, গড়ে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করা, এবং একই সাথে গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা থাকবে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, করের আওতা বাড়ানো, স্বাভাবিকভাবে করের আওতা তো আমরা বাড়ানো, এবারের বাজেটে এই লক্ষ্যে একটি প্রস্তাব করা হয়েছিল যে কয়েকটি ক্ষেত্র ছাড়া, স্টুডেন্ট সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় টিন দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় স্পিকার,
এই বিষয়টাতেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে, কনফিউশন হচ্ছে, বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, দেশের 3টি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের যে আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়, সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বা অনুরোধ রাখতে চাই একই সাথে আমি, যে পার্বত্য জেলা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরো একটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষিখাত সহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক। এটা পাহাড়ি এবং সমতল উভয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মূল হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, পাহাড় এবং সমতল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এখানে দিনাজপুর, ময়মনসিংহ, এদিকার নেত্রকোনা, এদিকার সদস্যবৃন্দ আছেন অনেকে, উভয় সাইডে। মাননীয় স্পিকার, দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক ভ্যাট প্রত্যাহারের জন্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এই সেক্টরটাকে আরো বেশি এমফেসাইজ দেওয়ার জন্য যে যন্ত্রপাতি আছে, এটার যে ট্যাক্স আছে, শুল্ক আছে বিভিন্ন রকমের, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের, বিশেষ করে স্থানীয় শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থানীয় শিল্পের বিকাশের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল আমদানি হয়, বেশ কিছু ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদানের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একই সাথে বিভিন্ন ঔষধ তৈরি এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে মধু ব্যবহৃত হয়, অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যালের সাথে আপনারা যারা বা ফিজিশিয়ান এখানে যারা আছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু মধু আমদানিতে 10% সম্পূরক শুল্ক আছে, এই সম্পূরক শুল্কটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।